আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধে গত ২৪ ঘন্টায় সকল সমীকরণ বদলে দেওয়ার মতো কিছু ঘটনা ঘটেছে। প্রথমটা হচ্ছে সকল হিসেব নিকেশ বদলে দিয়ে অলিখিতভাবে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার লাইসেন্স নিয়ে নিয়েছে। দ্বিতীয়টা হচ্ছে আমেরিকা এবং পেন্টাগনের বরাত দিয়ে যে তথ্যটা বারবার চোখের সামনে আসতেছে সেটা হচ্ছে খারাক দ্বীপ দখল করার জন্য আমেরিকার নেভি সিল এবং আমেরিকার আপনার স্পেশাল ফোর্সের সৈন্যরা প্রস্তুতি নিচ্ছে। মিডল ইস্টে অবস্থিত আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে তারা অবস্থান নিচ্ছে বলে তথ্য এসেছে। ৩ নম্বর আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আমেরিকা বা ইসরায়েল মিলে ইরানের উপর পারমাণবিক হামলা করতে পারে। সেক্ষেত্রে জাতিসংঘ থেকে যে তথ্য পাওয়া গেছে, তাদের যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেখান থেকে ইরানের শীর্ষ কর্মকর্তা আপনার পদত্যাগ করেছেন। এখন আমরা যদি প্রথম বিষয়টার ভিতরে একটু আলোকপাত করি, ইরান অলিখিতভাবে যেভাবে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে যাচ্ছে সেটা হচ্ছে, দেখেন আমি একটু ব্যাকের থেকে আসি যে 1989 সালে যেই বিপ্লবের পর ইরাক যুদ্ধের পর প্রথম যেবার আপনার ইরানের উপর হামলা করার চেষ্টা করা হয়েছিল ফুল স্কেল যুদ্ধের জন্য, সেই সময়ের পর আয়াতুল্লাহ খামেনি একবার ফতুয়া দিয়েছিলেন যেই অস্ত্রের দ্বারা লক্ষ লক্ষ মানুষ মারা যায় সেই অস্ত্র বানানো অবৈধ, সেই অস্ত্র ইরান কখনোই বানাবে না। এই মর্মে তিনি একটা ফতুয়া জারি করেছিলেন। সেটা ওনার ব্যক্তিগত ফতুয়া, তিনি যেহেতু তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার ফতুয়া তার যে অনুসারী আছেন, তার যে রেজিম আছে তারা সবাই সেটা মানতে বাধ্য। কিন্তু সেই স্থানে তারা একটা চুক্তি করে রেখেছিল জাতিসংঘে যে এমটিবি যে চুক্তিটা ছিল, তারা কখনো পারমাণবিক অস্ত্র বানাবে না এবং পারমাণবিক অস্ত্র বানাতে ইউরেনিয়াম যতটুকু সমৃদ্ধ করা প্রয়োজন, অর্থাৎ 90 ভাগের বেশি, তারা সেটা কখনোই করবে না। এবং তারা আন্তর্জাতিক যে আণবিক সংস্থা আইএইএ-কে একসময় তাদের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনের সুযোগ দিয়েছিল। 2015 সালে সেই হাসান রুহানি সরকার এবং বারাক ওবামা সরকারের একটা চুক্তি হয়েছিল। খুব সুন্দরভাবে ইরানের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছিল, তারা তেল রপ্তানি করছিল, সব কিছু ঠিকঠাক ছিল। কিন্তু 2016 সালে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর সেখানে ইরানের সাথে সকল চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। তারপরে ইউরোপিয়ান মিত্র জার্মানি, ফ্রান্স, তারপর হচ্ছে এখানে চায়না, রাশিয়া মিলে ইরান চেয়েছিল চুক্তিটা পুনরায় চালু করার জন্য। ঠিক এবারও ট্রাম্প প্রশাসন আসার পর কিছুদিন সে বিষয়ে কথাবার্তা চলমান ছিল। কিন্তু যখন ইরান দেখলো আমরা কত চুক্তি করলাম, চুক্তির বেড়াজালে আমরা ঠিকই আটকে আছি, যে নিরাপত্তার জন্য, যে অর্থনৈতিক মুক্তির জন্য আমরা এই চুক্তিতে আবদ্ধ ছিলাম এতদিন, সেই চুক্তিতে থাকার পরও আমেরিকা এবং ইসরায়েল আমাদের উপর আক্রমণ করে দিল। আমাদের নিউক্লিয়ার সাইটগুলোতে বারবার আক্রমণ করা হলো। গত বছর একবার B-52 দিয়ে বাংকার ব্লাস্টার মারা হলো। এবার আবার F-35, F-22 র্যাপটর, F-16, F-15 সব কিছু দিয়ে তাদের যে নিউক্লিয়ার সাইটগুলো আছে সেখানে বারবার করে অ্যাটাক করা হলো। তাহলে এই চুক্তির মানে কি? আমরা তোমাদের সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে বসে থাকবো, মাঝে মাঝে আলোচনাও করবো, আবার এসে আমাদেরকে মারবাও, তাহলে এই চুক্তির কোনো মানে হয় না। এখন এই চুক্তি থেকে যদি ইরান বেরিয়ে যায় তাহলে তারা কাউকে অনুমতি দিতে বাধ্য নয়, এবং তারা যে কোনো মুহূর্তে চাইলেই তাদের যদি সেই সক্ষমতা অর্জন হয়, তার গোপনে হোক প্রকাশ্যে হোক, পারমাণবিক অস্ত্র বানানোর মতো একটা লাইসেন্স পেয়ে গেল। তারা চুক্তিতে আর নাই, তারা কারো কাছে এখন আর দায়বদ্ধ নেই। দ্বিতীয় নাম্বার কথা হলো, খারাক দ্বীপে আমেরিকা যেই সৈন্যদের, যে ট্রুপসদের, যে নেভি সিল, যে স্পেশাল ফোর্সদের জড়ো করার চিন্তাভাবনা করছে, আমি ব্যক্তিগতভাবে এখনও মনে করি আমেরিকা সেই ঝুঁকি নেবে না। এতগুলো সেখানে পাঠিয়ে, এতগুলো সৈন্য সেখানে পাঠিয়ে একটা দ্বীপ দখল করে বসে থাকবে এবং ইরান বসে বসে আঙ্গুল চুষবে, সেই রকম সুযোগ কিন্তু বর্তমান ইরানের সাথে আর নাই। তা ওনাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শুরু করে ওনাদের মিলিটারি যেই সমস্ত হেডগুলো ছিল, চিফগুলো ছিল, অ্যাডভাইজারগুলো ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই আমেরিকা থেকে 5,000 10,000 সৈন্য গিয়ে খারাক দ্বীপ দখল করবে, সেটা একটা দুঃস্বপ্ন। এবং ইরানের যে অ্যাডভাইজার আছে উনি খুব সুন্দরভাবে হুমকি দিয়ে রেখেছে যে তোমরা সেখানে আসতে পারবা ট্রাম্পের ইচ্ছায়, কিন্তু সেখান থেকে ফিরে যাওয়ার ট্রাম্পের ইচ্ছায় তোমাদের হবে না। দ্যাট মিনস সেখানে আসা মানে তাদের কবরস্থান রচিত হবে। এখন কিভাবে কবরস্থানটা রচিত হবে, একটু যদি সোজা বাংলায় আমি বলি, সোজা হিসাবে যদি আমি বুঝাতে চাই, আপনি দেখেন আমেরিকার ইউএস জেরার্ড অ্যান্ড ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এই জাহাজগুলো অন্ততপক্ষে ইরানের জলসীমা থেকেও প্রায় 2,000 কিলোমিটার দূরে থেকে অবস্থান করে তাদের F-22, F-35 ফাইটার জেট দিয়ে ইরানের উপর হামলা চালাচ্ছে। এখন হামলা চালানোর সময় মাঝ আকাশে তারা কিন্তু রিফুয়েলিং করতে হয়, এতগুলো দূরত্ব যাওয়া এবং আসা যেহেতু প্রায় 4,000 কিলোমিটার,
সেক্ষেত্রে তাদের রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান থেকে তারা রিফুয়েলিং করে সে আক্রমণগুলো চালাচ্ছে। সেই ক্ষেত্রে ইরানের একেবারে নাকের ডগা, ইরান যেখানে নিঃশ্বাস ফেলে, ইরানের অর্থনীতির যে মেরুদণ্ড, যে খারাক দ্বীপ, যেখান থেকে ইরান তাদের 90% তেল রপ্তানি করে থাকে, সেই দ্বীপ কেউ দখল করবে এবং ইরান নিজের হাতের কাছে ঢিল মারলে যেভাবে মারা যায়, সেই ঢিল মারার জায়গাতে কেউ এসে অবস্থান করে দখল করবে, এটা আদতে পসিবল না। এবং ইরান চাইলে তাদের যে কোনো অস্ত্র দিয়ে, হাতের কাছের অস্ত্র দিয়েও সেখানে একেবারে সেটাকে মাটির সাথে মিশিয়ে দেবে, কিন্তু ইরানের হয়তো এখানে একটা বিশাল অর্থনৈতিক লস হবে, কিন্তু কাউকে সেটা দখল করতে দেবে না। এবং আমেরিকা কেন বারবার তার মিত্রসহ ইসরায়েল সহ কুটচাল চেলে খারাক দ্বীপ দখল করার কথা বলে আসছে, তার মেইন পয়েন্ট হচ্ছে ইরানের উপর প্রেশার ক্রিয়েট করা। তারা এখন বুঝে গেছে ইরানের রেজিম যেহেতু চেঞ্জ করা পসিবল না, ইরানকে ধ্বংস করাও সম্ভব না, আইআরজিসিকে পরাজিত করাও সম্ভব না, তাদের মিসাইল সক্ষমতা এখন মাটির গভীরে বোঝা যাচ্ছে, মিসাইল সিটি, মিসাইল তৈরির কারখানা, ড্রোন তৈরির কারখানা। এখন সেহেতু এখন আর ইরানকে আসলে যেই অর্থে হারানো উচিত সেই অর্থে কখনোই হারাতে পারবে না। এখন তারা ইরানের উপর প্রেশার ক্রিয়েট করতে সবাইকে দেখানোর জন্য এই সমস্ত ট্রুপদের সেখানে জড়ো করছে। আমি আগেও বলেছি, আমেরিকা চাইলে হঠাৎ করে কেউ একটা ঝটিকা অভিযান করতে পারবে, খুব ভালোভাবে আপনার এয়ার স্ট্রাইক করে পরবর্তীতে তাদের যে অ্যাপাচি হেলিকপ্টার আছে সেখানে কয়েকটা হেলিকপ্টার দিয়ে ইমিডিয়েট কিছু ট্রুপ পাঠিয়ে দুই একটা ছোটোখাটো অপারেশন করে চলে আসতে পারবে, কিন্তু সেখানে তাদের সৈন্যদের অবস্থান করে যুদ্ধ করার মতো গ্রাউন্ড ফোর্স দিয়ে সেই সক্ষমতা এখন আর আমেরিকার নাই। আর দ্বিতীয়ত ইরান সেই সুযোগ তাদেরকে দেবে না, তারা মরে যাবে, শেষ বুলেট পর্যন্ত লড়বে, সেই সুযোগ আমেরিকা দেবে না। 3 নাম্বার যে কথাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র। মানে আমেরিকা যখন দেখবে তারা হেরে যাচ্ছে, বা ইসরায়েল যখন দেখবে তারা হেরে যাচ্ছে, ইরানকে হারানো সম্ভব না, সারা পৃথিবীতে একটা যুদ্ধ না জেতা মানেই আমেরিকার ডলার ফলস করা, তাদের ইকোনমি কলাপস করা, তাদের যেই সক্ষমতা আছে সারা পৃথিবীতে, তাদের যে দাফট আছে, তারা যে একটা যুদ্ধে গেলেই তাদের আপনার যে বন্ধু প্রতিম দেশগুলো আছে তাদের পেছনে কুত্তার মতো দৌড় দেয়, সেগুলো আর কখনোই কিন্তু হবে না। তো সেক্ষেত্রে তাদের লাস্ট অপশান হচ্ছে পারমাণবিক অস্ত্র। তো জাতিসংঘ যেই পারমাণবিক এক্সপ্লোশনের জন্য যে প্রস্তুতিটা নিচ্ছে, এটা দেখে ইরানের আপনার একজন অ্যাডভাইজার সেখান থেকে আপনার পদত্যাগ করেছে, 10 বছরের ক্যারিয়ার শেষ করে দিয়েছেন নিজের। তো এটা থেকে অনেকেই আলামত দেখে মনে করছেন যে ইরানে হয়তো আমেরিকা পারমাণবিক হামলা করতে পারে, এবং ইরান কিন্তু এই অভিযোগটা করছে। কিন্তু এই অভিযোগটা করাও এক ধরনের যুদ্ধের কৌশল, এটা হচ্ছে এক ধরনের মাইন্ড গেম, যে মাইন্ড গেমটার দ্বারা মধ্যপ্রাচ্যে একটা জায়গায় যদি আপনার নিউক্লিয়ার বোম ফেলা হয়, সেটার রেডিয়েশন শুধুমাত্র ইরানে থাকবে না, আশেপাশের দেশ থেকে শুরু করে এটার রেডিয়েশন সব জায়গায় ছড়াবে, এবং এটার দ্বারা অনেক বড় একটা ক্ষতি হবে, যেটা কেউ চাইবে না। এখানে আরও একটা বড় কারণ হচ্ছে, যেই কারণে ভুলেও আমেরিকা হামলা করবে না, এবং আমেরিকার মিত্ররাও কখনো আমেরিকাকে ইরানের মতো জায়গায় ছোট আকারের হোক তাও কোনো ধরনের নিউক্লিয়ার অ্যাটাক করতে দেবে না। তার প্রধান কারণ হচ্ছে রাশিয়া। আমেরিকা যেই মুহূর্তে ইরানের কোনো জায়গায় নিউক্লিয়ার বোমা ফেলবে, সেই মুহূর্তে কোনো ধরনের সময় অপচয় না করেই রাশিয়া ইউক্রেনের উপর পারমাণবিক বোমা মেরে দেবে। তারা এতদিন সেই সুযোগটার অপেক্ষায় আছে। দেখেন, পারমাণবিক অস্ত্র পৃথিবীতে রাখা হয় এখন ভয় দেখানোর জন্য। কেউ যখন সেটা ব্যবহার করে ফেলে, তার প্রতিদ্বন্দ্বীরা ইমিডিয়েট সেটা ব্যবহার করার লাইসেন্স পেয়ে যাবে। এখন আমেরিকা যদি এই ভুলটা করে, পুরো ইউরোপ তখন পড়বে বিপদে। রাশিয়া যে কোনো মুহূর্তে তাদের হাইফাসনিক ক্ষেপণাস্ত্র আছে, সেখান থেকে তারা একটা ওয়ারহেড বসিয়ে যদি ইউক্রেনের বিভিন্ন মিলিটারি সাইট বা যেই ডোনবাস অঞ্চলের দিকে যে অঞ্চলগুলো তারা দখল করেছে, ওডেসা সহ এই অঞ্চলে মেরে দিয়ে খুব সহজেই দখল করে নিতে পারবে। সেখানে ইউক্রেনের কোনো সৈন্য থাকার কোনো সুযোগই নেই। হয়তো ইউক্রেন আত্মসমর্পণ করবে, অথবা রাশিয়া যতটুকু জায়গা দখল করবে সেই দখলকৃত জায়গা রাশিয়াকে বুঝিয়ে দিয়ে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে। তো এখন আমেরিকা যদি রাশিয়াতেও হারে, রাশিয়া যদি সেখানে জিতে যায় ইউক্রেনের সাথে, সেটাও কিন্তু আমেরিকার জন্য আরেকটা বড় পরাজয়। এবং এই আক্রমণ করার পরে চীন তাইওয়ানের উপর বড় ধরনের প্রেশার ক্রিয়েট করা তখন সময়ের ব্যাপার, পারমাণবিক বিষয়ে তারা লাইসেন্স পেয়ে যাবে। তো সব দিক বিবেচনায় আসলে আমেরিকা আপনার সেখানে নিউক্লিয়ার অ্যাটাক করবে, পারমাণবিক বোমা ফেলবে, সেটা আমি কখনোই বিশ্বাস করি না, এবং আমার মতে এটা ইম্পসিবল। তারপরেও কোনো কিছুই বলা যায় না, শেষ পর্যন্ত হার এড়াতে, তাদের বৈশ্বিক প্রভাব ধরে রাখতে তারা কোনো ঝুঁকি নেয় কিনা। তো আমার ব্যক্তিগত অ্যানালাইসিস হলে এই কাজটা কখনোই করবে না। তো এই যে 3টার ব্যাপার বললাম, এই 3টা ব্যাপার কিন্তু পুরো যুদ্ধের মোড়টাকে অন্য দিকে নিয়ে গেছে। আমাদের শুরু থেকেই একটা কথা, যে ইরান যতটুকু লড়েছে এটা আমাদের কল্পনারও বাইরে। সারা পৃথিবীর কেউ কল্পনা করেন এই পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার আমেরিকার সাথে ইরান এতদিন পর্যন্ত টিকে থাকবে, এবং যেই হিসেবে বোঝা যাচ্ছে ইরান যদি আরও 1 মাস 2 মাসও যুদ্ধ করে,
তাতে ইরানের চেয়েও সারা পৃথিবীর আরও ক্ষতি বেশি হবে এবং ইরান চাচ্ছে এই যুদ্ধটাকে এমনভাবে শেষ করা যাতে আর কখনো কোনো দিন কেউ ইরানে আক্রমণ করার সাহস না করে। তাহলে ইরান যদি এই যুদ্ধে টিকে যায়, আমি বারবার বলেছি এই যুদ্ধে টিকে যাওয়াই ইরানের জন্য সবচাইতে বড় বিজয়, এবং এই যুদ্ধে টিকে থাকতে পারলেই রেজিমটা ইরান আগামী 10 বছরে মধ্যপ্রাচ্যের অন্যতম সবচাইতে শক্তিশালী দেশ হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।